স্মৃতি আধারো ঘিরে আশারো আলো, আধারো ঘিরে আশারো আলো, আনুকো তোমার দ্বীপের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো। বিলং টু বাংলা একটা নতুন চ্যানেল, যারা নিয়মিতভাবে এখন থেকে খুব যে হার্ড নিউজ তা নয়, কিন্তু বিভিন্ন সফট নিউজ বা তার পাশাপাশি আড্ডা, সংস্কৃতি, আলোচনা, সাক্ষাৎকার, এইসব নিয়ে আমরা উপস্থিত থাকবো এখন থেকে। আজকে আমরা প্রথম প্রদীপ জ্বালিয়ে আমরা শুরু করলাম। একদমই তাই। আর শুধু যে প্রদীপ জ্বালালাম তা কিন্তু নয়, আজকে আমার চারিপাশটাই একেবারে আলোকিত। কারণ আজকে আমার পাশে যারা বসে আছেন তারা নিজ নিজ জগতের একজন নক্ষত্রই বলা যেতে পারে। সেই কারণে আমি একটু নার্ভাসও। তাই এই দায়িত্বটা আমি জয়দীপটাকেই দেবো যে আমরা কাকে দিয়ে আড্ডাটা শুরু করবো। আড্ডা অনেকটা একটা গাছের মতো, ক্রমশ ডালপালা বিস্তারিত হয়, ক্রমশ ফুল ফোটে। আর যখন গাছের কথা বললাম, তার একটা শিকড়ও থাকে। দেখো, বাঙালির ঐতিহ্য নিয়ে আমরা যেহেতু পয়লা বৈশাখের প্রথম অনুষ্ঠান, একটা শিকড় শব্দটা যখন বললাম, এটা খুব ইন্টারেস্টিং তথ্য। আমি জানি না সকলে জানেন কিনা, আমার বাঁ পাশে যিনি বসে আছেন কবি জয় গোস্বামী, তিনি তো কবি, সকলে জানি। আরেকটা পরিচয় তার আছে, সেটা কি সকলে জানেন? সেটা হচ্ছে আজ থেকে প্রায় 550 বছর আগে আমরা জানি এক মহাপুরুষ পৃথিবীতে এসেছিলেন, তার নাম শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেবের পার্শ্বদ ছিলেন অদ্বৈত গোস্বামী, বা অনেকে অদ্বৈত আচার্যও বলেন। অদ্বৈত গোস্বামীর 13তম বংশধর কিন্তু জয় গোস্বামী। এটা একটা খুব বড় তথ্য আমি মনে করি। বৈষ্ণব আন্দোলনের, ভক্তি আন্দোলনের এই দুই ব্যক্তি, বা আরো অনেকেই ছিলেন তাদের সাথে, তেমনই একজনের উত্তরাধিকার বহন করছেন জয়দা। আপনার জীবনে পয়লা বৈশাখ বলে কিছু ছিল বা আছে? দেখো জয়দীপ, আমি তো থাকতাম কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে একটা ছোট টাউন, আর তার পশ্চিম পারে একটা নদী, সেটার নাম চুদনি। সেই ওপারে সব কৃষক পরিবাররা থাকতেন, খেয়া পারাপার হতো। তা আমাদের হাল খাতা ছিল, পয়লা বৈশাখ বলে কিছু ছিল না। তা সেখানে ওই হাল খাতায় বিভিন্ন দোকানের নেমন্তন্ন হতো। তা আমার মা যেতেন না, আমাদের পাঠাতেন। আমরা সব বন্ধু বান্ধব মিলে যেতাম। আমাদের সঙ্গে যারা পড়তো, আজগর আলী মন্ডল, হাবিব শেখ, মহিদুল ইসলাম, তারাও না আমাদের সঙ্গে একই সঙ্গে ওই হালখাতা করতে বেরোতো। তারপরে আমরা সব ফিরে এসে ওই বড়বাজারের মাঠে, চুনি নদীর ঘাটের পাশে মাঠে বসে, কেন সাপে কামড়ায়নি কে জানে, ওই মাঠের মধ্যে বসে এই গরমকালে ওই সব খুলে কে কি মিষ্টি দিয়েছে ভাগ করে সব নিজেদের মধ্যে খেতাম। অনেক সময় ঈদ পড়তো ওই ইয়ের কাছাকাছি, কি বলে, পয়লা বৈশাখের কাছাকাছি, ওই হালখাতা আর কি, ইয়ে নয়, পয়লা বৈশাখ বলতে তা নয়। সেটা আমি বলছি এই 65-66 সালের কথা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তা ওদের বাড়িতে যখন ঈদের সময় ওরা আবার আমাদের ডাকতো, আমরা আবার নৌকো পেরিয়ে ওখানে যেতাম, এবং ওরা তখন ওদের মায়েরা সব ফিডনি বানাতেন, সেগুলো দিতেন, আমরাও সেগুলো খেতাম। ফলে ওই হালখাতা আর ঈদ না খুব কাছাকাছি ছিল, আর ওরা আমাদের সঙ্গে ঠাকুর দেখতেও বেরোতো। জয়দা শুরু করলেন একটা সর্বধর্ম সমন্বয়ের কথা দিয়ে। পয়লা বৈশাখ যে শুধু আমাদেরই, যারা আমরা হিন্দু বাঙালি তাদের আনন্দের দিন তা নয়। জয়দা বললেন যে তার সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষরাও মিলিত হয়ে অনুষ্ঠানটাকে উপভোগ করতেন। ভারী চমৎকার, খুব ভালো লাগলো। সত্যিই তাই, আমাদের যা পৃথিবীর যা অবস্থা এই মুহূর্তে, সেখানে একটা সর্বধর্ম সমন্বয়ের প্রয়োজন ভীষণভাবে রয়েছে আজকের দিনে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুন্দর সুরটি ধরলেন। আমি এবার আসবো রূপঙ্করদার কাছে। আজকে আমি যার পাশে বসার সুযোগ পেয়েছি, একটু নার্ভাসও বটে আমি,
ওনার পাশে বসে। তো ওনার কাছে আমার একটা প্রশ্ন যে রূপঙ্কর দা, তোমার কাছে কোন তারিখটা বেশি ইম্পর্টেন্ট, 1 জানুয়ারি নাকি পয়লা বৈশাখ? মানে কোন দিনটাতে তুমি বেশি ব্যস্ত থাকো, তোমার কাজ থাকে? আচ্ছা, প্রথমত আমিও তোমার পাশে বসার সুযোগ পেয়েছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। পয়লা বৈশাখটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, পয়লা বৈশাখে আমাদের ছোটবেলায় যেটা হতো, নতুন জামা পাওয়া যেত আর কি। পয়লা জানুয়ারিতে আমাকে বাবা মা জামা কিনে দিত না, তো সেই কারণে পয়লা বৈশাখে যেহেতু একটা ওই ছাপার পাঞ্জাবি বা ফতুয়া টাইপের বা জামা, এটা একটা পাওয়া যেত, সেই জামা পাওয়ার লোভে পয়লা বৈশাখটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। আর জয়দা বললেন না হালখাতার কথা, আমরা যেটা করতাম, দোকানে যেতাম, বিভিন্ন দোকানে গিয়ে একই দোকানে বারবার আবার ঘুরে ফিরে যেতাম আর কি। মানে একবার আমি আমার 2 বন্ধু মিলে গেলাম, গিয়ে বললাম কি মিষ্টি টিষ্টি দাও যে আজকে, নিয়ে চলে এলাম। তারপর আমাদের দলের আরো 2-3 জন গিয়ে আরো 2-3টে প্যাকেট নিয়ে চলে এলো। এই সমস্ত প্যাকেট নিয়ে আমরা দুপুরবেলায় বসে আমাদের ক্লাবে বসে খাওয়া দাওয়া করতাম। তো এইসবই হতো আর কি পয়লা বৈশাখে। আর আমি একটা সংস্থার সাথে জড়িত ছিলাম, নবমিতালি সবপেচির আসর। তো সেই নবমিতালি সবপেচির আসরে পয়লা বৈশাখের দিন একটি অনুষ্ঠান হতো সন্ধেবেলাতে। তো তার জন্যে তার আগে থেকে অনেক প্রস্তুতি থাকতো, আমাদের নাটক হতো, গানের অনুষ্ঠান হতো, তারপর জিমনাস্টিক হতো, অনেক রকম মানে পারফরমেন্স হতো। আমাদের একটা মাঠ ছিল, আমি দেশবন্ধু পার্কের সামনে থাকতাম, মানে রাজা দ্বিজেন্দ্র স্ট্রিটে। তো সেইখানে দেশবন্ধু পার্কে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল, তো সেইগুলোর মধ্যে সন্ধ্যেবেলা যেহেতু জড়িয়ে পড়তে হতো, তো দুপুরবেলা এইসব করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকেলবেলা থেকে লেগে পড়তাম, এই সব কিছুতেই থাকতাম, খেলাধুলোর মধ্যেও থাকতাম, নাটকেও থাকতাম, গানও গাইতাম, সবই করতাম। আচ্ছা, এবার আমার শুভশিসদার কাছে একটা প্রশ্ন আছে। আমি তো ছোটবেলা থেকেই মানে আপনার অনেক ছবি দেখেই বড় হয়েছে আর কি। তো প্রথমে জেনে নি কার ছোটবেলা, আমার ছোটবেলা থেকে না, আমার ছোটবেলা থেকে। আচ্ছা, তো আপনি তো বিভিন্ন মজার চরিত্রে অভিনয় করেছেন এবং বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি আপনি একটু অন্য ধাঁচের চরিত্রেও অভিনয় করছেন। তো শুটিংয়ের সেটে যদি কোনো একটা মজার ঘটনা আমাদের সাথে শেয়ার করেন। আমার নিজের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, প্রাপ্ত চরিত্রগুলোর পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আমি যেমন ছিলাম তেমনই আছি, কিন্তু যে চরিত্রগুলো পাচ্ছি সেগুলোর মধ্যে ভালো লাগার চরিত্র তো নিশ্চয়ই ভালো আমার সবসময় লেগেছে। যে কোনো চরিত্র আমি যখন যে কাজটাই করেছি ভালোবেসেই করেছি। আর সবসময় মনে হয় একজন অভিনেতার, আমি জানি না অভিনেতা হিসেবে অন্য ইয়েতে কি মনে হয়, আমি যে কাজটা করছি সেই কাজটাকে বিশ্বাস করে করছি। আমি ওপর যদি করি কাজটা, যদি প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, আমার শ্রদ্ধা না থাকে, আমার ভালোবাসা না থাকে, তাহলে বোধ হয় সেটাকে ঠিকমতো ফুটিয়ে তোলা যায় না। আগে নিজেকে বিশ্বাস করতে হবে। আমি যে চরিত্রটা করছি, যত খারাপ চরিত্রই হোক, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করবো যে এটা আমি, তবে আমি আমার দর্শককে বিশ্বাস করাতে পারবো যে হ্যাঁ এটা ও। তার জন্য প্রথম দরকার নিজের কাছে এটা। আর তোমার আর প্রশ্নটা কি ছিল যেন, আমি মজার ঘটনা তো ঘটেই। মজার ঘটনা মানে একবার একটা ছবি করেছিলাম মাইসোরে গিয়ে, ওই মাইসোরের ওই এতে নদীটা যেটা, সেখানে একটা দৃশ্য ছিল, নদীর পাড়ে ছবিটাতে তাপস পাল ছিলেন, শতাব্দী ছিলেন, দোলন রায় ছিল আমার স্ত্রী। তো আমি ওই স্ত্রী মানে স্ত্রী হবে তার প্রেমে পড়ে তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছি। তো আমাকে তাপস পালের স্ত্রী যে নয়না ছিল, আমাকে তাড়া করেছে আমি গিয়ে জলে ঝাঁপ দেব। সেটা যেমন মজারও ছিল তেমনি আবার ভয়েরও ছিল, খুব ডেঞ্জারাস। জলে যখন নামছি আমি তার আগে বললাম দেখো আমি কিন্তু সাঁতার জানি না। আমরা যে জায়গাটা শুটিং করছিলাম সেখানে, আর আমি একটা ফলস ইয়েতে ক্যামোফ্লেজ করে বসে আছি সাধু সেজে। তো আমার কাছে এসে আমি ধরা পড়ে যাই, তখন আমাকে তাড়া করা হয় আমি জলে গিয়ে ঝাঁপ দেব। আমি কিন্তু বারবার বলছি দেখো আমি কিন্তু সাঁতার জানি। বলো না আমরা তো সবাই আছি। আমি জলে ঝাঁপ দিলাম, পায়ের তলায় বোল্ডার সব কটা শ্যাওলা ভর্তি। আমি শুধু পা পড়লাম ওখানে জলে ঝাঁপিয়ে, স্যাট বেরিয়ে চলে গেলাম। আমার দেখতে পাচ্ছি আমি তো চেঁচাচ্ছি, ততক্ষণে আমি কিন্তু অনেকটা এগিয়ে গেছি। উদ্ধার কে করলো? আমি হ্যাঁ, এবার
ছবিটা ছিল অনুপ সেনগুপ্তর ছবি। অনুপ চিৎকার করছে, এরা চিৎকার করছে, ইউনিয়নের লোক যাচ্ছে। ওখানকার দুজন যারা দাঁড়িয়ে শুটিং দেখছিল তাদের মধ্যে একজন জলের ঝাঁপাক করে নেমে আমাকে দৌড়ে তুলে নিয়ে এলো। তারপরে যেটা ঘটলো, আমি বললাম আর তো কিছু করার না, তখন ধমফম বেরিয়ে গেছে আমার। আমাকে তখন করা হলো কি, কোমরে দড়ি বাঁধা হলো, দুদিক থেকে 3 দিক থেকে দড়ি ধরে আমাকে দাঁড়িয়েছে, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। বলছে কি বীর আমি, ওখানে দাঁড়িয়ে অ্যাক্টিং করছি, কিন্তু পায়ের তলা যে হড়কে যাচ্ছে সেটা কেউ বুঝছে না। 3 দিক দিয়ে দড়ি দিয়ে আমাকে ধরে রেখে দিয়েছিল, কি জলের কারেন্ট। তো এরকম ঘটনা অনেক সময় অনেক কিছুতেই ঘটেছে। বলতে গেলে এখন অনেক কথা বলতে হয়, সবগুলো এখন এইভাবে বলাটা ঠিক হবে না। তো অন্য প্রসঙ্গে যাই, আর কিছু বলো না, 2-1টা শুনি না। না, আবার আমার যেমন বিবাহ অভিযান করতে গিয়ে যে সিরিয়ালটা, যেখান থেকে আমাকে কমেডিয়ান হিসেবে একটা জায়গা তৈরি করে দিল, দেবকুমার বসু পরিচালক ছিলেন, দেবকী বসু সুযোগ্য পুত্রই বলবো, খুবই ভালো মানুষ। তো সেইখানে একটা জলের প্রতি না আমার একটা অদ্ভুত ব্যাপার আছে। আমরা জয়নগরের একটা বাড়িতে শুটিং করছিলাম, তো যার বাড়িতে, ওখানকার দত্ত বাড়ি হচ্ছে বড় বাড়ি, মানে জমিদার বাড়ি আর কি, তাদের বাড়িতেই থাকতাম, ওখানেই শুটিং হতো। একটা সিকোয়েন্স ছিল যেখানে আমাদের ওই 5-6 বন্ধুকে ও বিয়ে বাড়িতে তাড়া করেছে, আমরা দৌড়চ্ছি, ওই একটা মাঠের ওপর দিয়ে দৌড়ে বেরিয়ে চলে যাব। এবার আবার সেই মাঠটার ওপর দিয়ে যখন যাব, ঘটনা হচ্ছে মাঠ তো না, ওটা তো পানা পুকুর। এবার আমরা তো মাঠ ভেবে তার উপর দিয়ে দৌড়বো, এবার আবার সেই জল, আমার তো হয়ে গেছে, আবার জলে পুকুর, সেটা পানা পুকুর, লিটারালি পানা পুকুর, তলায় বাঁশ কাঁচ সব রয়েছে। আমরা বললাম নামবো না, পরিষ্কার করাতে হবে আগে। তো কে যাই হোক, ওখানে কিছু লোক যে জায়গাটুকু শুটিং হবে সেইখানটা জলটাকে পরিষ্কার করা হলো। এবার শটটা হবে, দেবুদার অ্যাকশন বলেছেন, আমরা দৌড়চ্ছি, লিটারালি জলের কাছে গিয়ে আমি তো ভাবলাম কী করবো, আমি কী করে ঝাঁপ দেবো এখানে। আমি ওখানে বসে পারলাম, হামাগুড়ি দিয়ে জলে চলে গেলাম, আমি এত নেই তখন। জলে গিয়ে, আর ডিসেম্বর মাস তখন, কি ঠান্ডা, ওই জলে নেমে আমি তখন টকটক করে কাঁপছি। আমার ডায়লগ হচ্ছে মারবেন না, আমাদের ধরে মারবেন না, সেটা অ্যাক্টিং করবো, কিন্তু আমার তো তখন অলরেডি হচ্ছে, আমি তো কেঁপেই যাচ্ছি, দাঁত পাত খটখট করছে, মারবেন না। তো এরকম সব সিচুয়েশন ঘটে। আমার ছেলেবেলার কথা যদি বলি, তাহলে পয়লা বৈশাখে প্রথম সকালটা শুরু হয় ফুটবল খেলার দিয়ে আর কি, একদম সেটাই, একদম সকালবেলা ফুটবল খেলা হবে, পুরো তপ্ত রোদ্রে ফুটবলকে ঘেমে নিয়ে বাড়িতে ফিরবো। তারপরে যে পর্যায়টা সবার ক্ষেত্রেই প্রায় এক, ক্যালেন্ডার, মিষ্টি, হ্যাঁ, আর এই দোকানে ঘুরে ঘুরে খাওয়া, শরবত খাওয়া, সেগুলো তো একেবারেই সত্যি আমাদের রক্তে মিশেছিল। তারপরে একটা সময় দেখলাম যে দেশি মিষ্টিগুলো হারিয়ে যাচ্ছে, চমচম, হ্যাঁ একদম হয় না, দেশি গজা, কালো জাম, ওই বোঁদে, এইসব মিষ্টিগুলো আস্তে আস্তে হারিয়ে আসতে, যেরকম একটা রেপুটেড কোম্পানির 1 প্যাকেট লাড্ডু খেতে খুব ভালো লাগতো, বাবা এরকম স্ট্যান্ডার্ড কর্পোরেশন, মানে কর্পোরেট ধাঁচটা ঢুকছে আর কি। তা সেটাও দেখেছি, সেটাও। কিন্তু ওই পয়লা বৈশাখের মজাটা সামগ্রিকভাবে একটা উদযাপনের মধ্যেই ছিল, এবং নানান অনুষ্ঠান হতো। আমাদের ওখানে একটা জনজাগরণী বলে একটা সংগঠন ছিল, এখনো আছেন তারা। তা সেখানে ওই একটা মাঠে বিরাট, মানে ব্রতচারী, এই ধরনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, তার নানান ধরনের অনুষ্ঠান হতো সেখানে। সারা দুপুরবেলা থেকে শুরু সন্ধে পর্যন্ত প্রচুর মানুষ আসতেন ওই একটা হাবড়ার একটা কেন্দ্রে আর কি। তো সেইটার উদযাপনের মধ্যে দিয়ে আমাদের পয়লা বৈশাখ হতো। আর ওখানেও ঘরোয়া কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, একদম ঘরোয়া, মানে আমি বলছি যে এমনি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শীতে বা সেরকম নয়, একদম পয়লা বৈশাখের নির্দিষ্ট কিছু ঘরোয়া অনুষ্ঠান আমরা খুবই অংশগ্রহণ করতাম আর কি। সেখানে নাচ, গান, আবৃত্তি, এই সবগুলো হতো, সেগুলো খুবই উপভোগ্য ছিল। সেগুলো সত্যি সত্যি এখন আমি খুঁজে পাই না খুব একটা, নিশ্চয়ই হয় কোথাও কোথাও, তো নিশ্চয়ই হয়। সেটুকু পয়লা বৈশাখ ব্যাপারটা একটু অন্যরকম বলেই মনে হয়, খুবই রঙিন মনে হয় আমার কাছে, খুবই। ওই গরমের মধ্যেও আমার একটা অদ্ভুত রঙিন, একটা তপ্ত একটা উদযাপনের মধ্যে দিয়ে কাটিয়েছি বেশিরভাগ সময়টা। লোকনাথের পয়লা বৈশাখ শুরু হতো ফুটবল দিয়ে, তাহলে আমরা কমটনদার কাছে যাই, যেহেতু ফুটবলের প্রসঙ্গ উঠলো। আমাদের সময়ে অ্যাজ অ্যান স্পোর্টসম্যান, আমাদের পয়লা বৈশাখটা, ছোটবেলার কথা তো সবাই বললো আমিও ওই দলে, ওর বাইরে নয়, কিন্তু আমার স্পেশালিটি যেটা ছিল, যখন একটু বেড়ে উঠলাম, খেলাধুলোর আঙ্গিনায় পুরোপুরি ঢুকলাম, দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 1975। আমি বলছি
75 সালে মোহনবাগান ক্লাবে আমি যখন জয়েন করি তখন বার পুজো ব্যাপারটা অনুভব করতে পারলাম। এবং তার আগে তো ওরকম এক্সপিরিয়েন্স ছিল না, ছোট ক্লাবে খেলেছি কালীঘাটে 2 বছর, তখন ওরকমভাবে হতো না, একটা বার পোতা হতো আর 2টো মিষ্টি দিয়ে দিত, ব্যাস ওইটুকুন। কিন্তু মোহনবাগান ক্লাবে যখন 75 সালেই করলাম তখন দেখলাম একটা বিরাট ব্যাপার। এবং তখন আমরা দেখতাম যে আমরা সকাল সকাল চলে আসতাম, সমস্ত প্লেয়াররা এসে বার পুজোর জন্য তৈরি হতো। সেদিন মানে ধীরেন দে আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিল, সে আভিজাত্য পরিবারের একজন লোক। সেই মানুষটা যখন আসতো একটা গরদে লাল ধুতি সারা গায়ে জড়িয়ে, মানে আলাদা জগতের একটা মানুষ টেন্টে ঢুকছে, দেখলেই একটা আলাদা ভক্তি আসে। তো উনি ঢুকতেন যখন, তারপরে আমরা আস্তে আস্তে সবাই মিলে মাঠে নামতাম, আর হাজার হাজার লোক, গ্যালারি ভর্তি হয়ে যেত। তো ওখানে হই চেঁচামেচি হই হই, আমাদের মোটিভেট করছে, আমাদের উৎসাহ দিচ্ছে, সমস্ত রকমের চলছে। তো এরকম ওই আস্তে আস্তে রোদের তাপও বাড়তে আরম্ভ করলো। ওর মধ্যে আমরা বার পুজো, কালীঘাট মন্দির থেকে পুরোহিত এসে বার পুজো ফার পুজো হলো, সমস্ত রকম করলাম। আর ধীরেন্দার স্পেশালিটি ছিল, যাদের ভালোবাসতো একটা করে রূপোর কয়েন দিতেন, উনি এতগুলো কয়েন নিয়ে আসতেন সাথে, এবং যাদের যাদের ভালোবাসতেন সবাইকে একটা করে কয়েন দিতেন। তো ওগুলো আমরা যত্ন করে রেখে দিতাম। তারপরে যেটা মেইন, তো এত লোক তো বার পুজোতে অ্যাটেন্ড করছে, এত লোক এসছে চারিদিকে, সারা মানে মানে আমাদের শুধু কলকাতার নয়, সাভারবেরিয়ার, তারপরে কৃষ্ণনগর, রানাঘাট, ওখান থেকেও লোকে আসতো প্র্যাকটিস দেখতে। এইবার প্র্যাকটিসটা যদি না দেখতে পায় তাহলে বার পুজো বা পয়লা বৈশাখ যেটা বলা হয়, এবং আমাদের ওখান থেকে প্রিপারেশন শুরু হতো সিজনের পুরো, কিভাবে চলবো না চলবো, কার কি কোয়ালিটি আছে কি না আছে। অ্যাকচুয়ালি প্রথম দিন বোধহয় টিমটা রিভিলও হতো ওই দিনই, মানে কি অ্যাকচুয়ালি টিম হয়েছে সেইটা তার আগে একটা টানাপোড়েন, মানে দর্শকদের ডিমান্ড অনুযায়ী সবচেয়ে যেটা আমি বলতে চাইছি। তখন বার পুজো হয়ে গেল, সবাই টায়ার্ড, আমরা ফিরে যেতে চাইতাম, কিন্তু দর্শকদের ডিমান্ড অনুযায়ী না, আমরা দেখতে চাই যে প্লেয়ার রিক্রুট করা হয়েছে, কোন প্লেয়ার কিরকম, ওটাই একদিন আমরা দেখবো। কে ব্যারাকপুর, কে কৃষ্ণনগর থেকে এসছে, তাই তো আর সুযোগ পাবে না। তা প্রদীপ দাও খুব উৎসাহ নিয়ে এবার সবাইকে মাঠ থেকে বের করে দিয়ে তারপরে আমাদের আলটিমেটলি খেলা শুরু হলো। মানে বছরের, তার আগে প্র্যাকটিস একটু টুকটাক হতো, বছরের প্রথম দিন মানে ঘনঘটা করে অনুষ্ঠান করে আমাদের প্র্যাকটিস শুরু। তো 2টো দলে ভাগ করে খেলা হতো, কখনো হতো ম্যাক্সিমাম জুনিয়র সিনিয়র, যখন নতুন জুনিয়র ছেলেরা যখন সই করেছে, আর সিনিয়ররা তারা ম্যাচিওর, তারা বেঙ্গল খেলছে, ইন্ডিয়া খেলছে, এরকম আছে। জুনিয়ররা টিমে ঢোকার জন্য একটা লড়াই তো সব সময়, তাই সেই ওখানে একদম লড়াই, মানে কি আমি বলছি না রুলসের বাইরে গিয়ে লাথালাথি এই সেই নর্দার, মানে একদম টোটালি একটা কম্পিটিটিভ ম্যাচের মতো। তার উত্তেজনার পারও যথেষ্ট হাই থাকতো, এবং ওখানে লড়াই, ধাক্কা ধাক্কি, ট্যাকল সমস্ত রকমের ছিল। মানে একটা ম্যাচ খেলতে গেলে যেরকম থাকে, যেটা বললাম মেইন, জুনিয়ররা টিমে ঢোকার জন্য চেষ্টা, আর সিনিয়র যারা আছে তারা তাদের নিজেদের অস্তিত্বটা দেখাবার জন্য। তো এই যে বার পুজোর এটা, তারপরে প্রত্যেক বছর পয়লা বৈশাখটাকে আমরা ভীষণভাবে মানে এনজয় করতাম। ওই যে পয়লা বৈশাখে ফুটবল মাঠের কথা এভাবে বলছে, এবং বাঙালিদের কাছে একটা বড় উৎসব, এই যে আমাদের অবক্ষয়টা কোথায় যাচ্ছে। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল একটা বাঙালি প্লেয়ার নেই। কি চমৎকার একটা টিম, 2টো টিম, যেখানে বাঙালি প্লেয়ার হাতে গোনা বলা যায় 2টো কি 3টে, আর বাকি যারা আসছে। বার পুজো হয় এখন, প্লেয়ারদেরও খুঁজে পাওয়া, এই যে বার পুজো হচ্ছে, যেটা সুভাষিস বলছে বাঙালি প্লেয়ার, এখন প্লেয়ারদেরও খুঁজে পায় না। যারা রিজার্ভ বেঞ্চে থাকে সেই সমস্ত কয়েকজন আসে, যারা ফার্স্ট 11-এ খেলে তারা আসে না। আরে ফার্স্ট 11-এ খেলছে কারা? নাইজেরিয়া, আলজেরিয়া, অমুক জিরিয়া, তারা এখানে সে জিরিয়ে নিচ্ছে, একদম তাই। আর ওখানে কোথায় খেলে কেউ জানে না, এখানে সে বিরাট
একটা বাঙালি প্লেয়ার নেই, এটা তো আমাদের লজ্জা, বাঙালির লজ্জা, ভীষণ বড় লজ্জা। তাহলে এইখানে কি হচ্ছে? বাংলার যারা কমটনদাদের সময় যারা ফুটবল খেলতেন বেশিরভাগই তো মফস্বল থেকে সেখানে খেলেছেন, তারা বড় হয়েছেন। তখন একটা দপ্তর ছিল রিক্রুটার, একজন রিক্রুটম্যান থাকতো যে মাঠে মাঠে গিয়ে সমস্ত ছেলেদের, আমি ভুল বলছি না হয়তো, সেখান থেকে প্লেয়ার পিক আপ করতো। বাঙালি ভালো ছেলে কে খেলছে তাকে তুলে এনে ক্লাবে ঢুকিয়ে দিত। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা মজার কাহিনী বলি। তোমাকেও স্পট করে নিত? আমাকে স্পট যেটা করেছিল সেটা বলছি, উল্টে আমি স্পট করতাম। আশ্রয় বলে একটা ছবি করেছিলাম, অরনাথ চক্রবর্তীর ছবি। আমি ইস্টবেঙ্গল ক্লাবে রিক্রুট, আচ্ছা ইস্টবেঙ্গল ক্লাবে কেউ থাকলে কিছু মনে করবেন না, যারা শুনবেন তারাও কিছু মনে করবেন না, এটা সাংঘাতিক ব্যাপার। সমর্থক, হ্যাঁ, এবার যারা সমর্থক ইস্টবেঙ্গলে, তো আশ্রয় ছবিটাতে আমি ইস্টবেঙ্গল ক্লাবের রিক্রুটার, ওই রকম বিভিন্ন মাঠে গিয়ে প্লেয়ারদের তুলে আনি, এনে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসি। আমি ওই খেলা দেখতে গিয়ে ছবির হিরো হচ্ছে প্রসেনজিৎ, সে ফুটবলার, আর ঋতুপর্ণা ছিল হিরোইন। তা প্রসেনজিৎ মাঠে খেলে, আমি ওর খেলা দেখতে গিয়ে এত ভালো লেগে গেছে, আমি ওকে তুলে এনে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসছি। আমাদের ক্লাবের তখন ইস্টবেঙ্গল ক্লাবের, আমি আমাদের ক্লাব বলছি কারণে যে আমি তখন ওটার রিক্রুটার, এবং তার হচ্ছেন কোচ হচ্ছেন স্বয়ং পিকে ব্যানার্জি। প্রদীপদা শুটিং করছে, অভিনয় করছেন। ইস্টবেঙ্গল টেন্টের মধ্যে ঘরটাতে, বড় ঘরটাতে শুটিং হচ্ছে, টেবিল চেয়ার, প্রদীপদা বসে আছেন, ক্যামেরাটা ওই রকম জায়গাতে, হরনাথ ক্যামেরা নিয়ে ওইখানে। আমি এদিক থেকে দৌড়তে দৌড়তে আসবো, এসে প্রদীপদাকে বলবো যে একটা ছেলে পেয়েছি, একখান ছেলে পাইছি না, একবারে ফাটাইয়া দিব। তা এইটা ওখান থেকে এসে বলবো ক্যামেরা স্টার্ট হয়েছে, আমি এসে তার আগে একটা মনিটর হয়েছে বলেছি, প্রদীপদা কিছু বলে চুপ করে বসছিল। তারপর আমি আমার কথাতে প্রদীপদার কথা আছে, আমাকে বলবে। দুটো মনিটর হয়েছে, কোনো কিছু বলেনি, সব চুপচাপ বলেছে। এবার যেই শটটা টেক হচ্ছে, আমি ওখান থেকে দৌড়তে এসে এইখানে টেবিলটার সামনে দাঁড়িয়ে প্রদীপদাকে কথাটা বলছি। প্রদীপদা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ বলে কাট কাট কাট, ও বৈদা আমি কিছু বলছেন না তো। কি বলবো, ও এটা কি করছে? আমি তো অবাক হয়ে গেছি, প্রদীপদা কি বলছেন? হলো মানে তুই এখানে দাঁড়িয়ে কি বলছিস? বললাম এইটাই তো কথা, যে ওই আমি ওকে তুলে এনেছি, আমাদের ক্লাবে নিয়ে এসেছি, সেটা তোমাকে জানাতেছি, তাই তো আছে ডায়লগে। না 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 না, আরে এটা ইস্ট বেঙ্গল ক্লাব, এখানকার কর্মকর্তারা কেউ টেবিলের সামনে দাঁড়িয়ে কথা বলে না, তুই ওপরে উঠে কথা বল, টেবিলের উপর লাফিয়ে উঠে। আমি হাসছি, মানে হাসছে সবাই। হঠাৎ বলছি কি বলছে? হ্যাঁ, কে পিকে ব্যানার্জি, কেউ কিচ্ছু মানে না, টেবিলের উপর লাফিয়ে উঠে পড়, তারপর আমাকে বল যে একটা ছেলে পেয়েছি। ছবিটা দেখলে দেখি, ও আমি লিটারালি এসে টেবিলের উপর লাফিয়ে বসে পড়লাম, পরে টেবিল চাপড়ে মাপড়ে প্রদীপদাকে ডায়লগ বলবো, হ্যাঁ এইটাই ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা। মানে সাংবাদিক হিসেবে তুমি বলো যে এই যে পরিবর্তনটা, অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে পয়লা বৈশাখ পরিবর্তিত হচ্ছে, মানে বাঙালির কাছে আবেগের দিক থেকে যারা পুরনো দিনের লোক, আমরাও যারা পুরনো হতে চলেছি, তাদের কাছে এখন অব্দি তার একটা অস্তিত্ব আছে। গণেশ পুজো হতো আমার মনে আছে। এই পরিবর্তনটা সাংবাদিক হিসেবে কিরকম ভাবে দেখেছো? দেখো, মানে সবচেয়ে এটা তো রয়েছেই, ধরো ফুটবল মাঠে বাঙালি ফুটবলার নেই, অন্যান্য জায়গায় সফল বাঙালি কম, এগুলো তো রয়েছেই। সবচেয়ে দুঃখের যেটা হচ্ছে, বাঙালির যেটা সবচেয়ে কমে গেছে, যে বাংলা ভাষার প্রতি লয়্যালটিটা কমে গেছে। ঠিক আছে, সে তুমি যে কোনো ইয়েতেই দেখো, যে আমার ছেলেমেয়েরা যতটা বাংলা বই পড়ে তার চেয়ে অনেক বেশি ইংরেজি পড়ে, তাদেরকে জোর করেও বাংলা বই পড়ানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা শুধু আমার বাড়ির সমস্যা না, অন্যান্য বাড়িতেও একই সমস্যা। আমি বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি। তোমার আজকে অন্যান্য ক্ষেত্রেও তুমি যদি দেখো, মানে FM স্টেশনগুলোয় বাংলা গান বাজে না, ঠিক আছে, টেলিভিশন চ্যানেলগুলোয় কি হয় সন্ধ্যে থেকে, আমি নতুন করে আর বলছি না, সেখানে কোনোদিন বাংলার সাহিত্য সংস্কৃতি কিংবা খেলাধুলোর কোনো চর্চা নেই। আমরাও যে সময় সাংবাদিকতা অ্যাক্টিভলি করেছি, তখনও একটা চ্যানেলগুলোতে তুমি একটা স্পোর্টসের প্রোগ্রাম দেখতে পাতে, একটা কোনো নাটক নিয়ে একটা রিভিউ দেখতে পেতো, বা গানের একটা আর্টিস্টের ইন্টারভিউ দেখতে পেতে। কিন্তু তুমি যদি আজকের দিনে দেখো, সবটাকে ঘিরেই এই যে সামগ্রিক একটা অবনমন বা অবক্ষয়টা কিন্তু
শুরুটা কিন্তু ওই জায়গাগুলো থেকেই হয়েছে। তোমার চারপাশটা যেরকমভাবে বদলাবে, তোমার সংস্কৃতিও সেভাবেই বদলাবে। তো ন্যাচারালি সেটাই হচ্ছে। আমরা যে চারপাশটা দেখছি এখন, সেটার একটা এফেক্ট তো পড়েই। আর 2 নম্বর কথা হচ্ছে যে, যেটা আমি বললাম যে আমাদের নিজেদেরও যেটা হচ্ছে যে আমাদের ভাষাটার প্রতি আমাদের লয়্যালটিটা আমাদের ভীষণ কম। সেটা একটা এফেক্ট করছে সব কিছু নিয়ে। এবং ওই গর্ববোধটাও কম, যে আমাদের বাঙালি হিসেবে যে গর্ববোধটা, সেটাও ভীষণ কম। এমনি বাঙালির তুমি যদি দেখো, মানে তুমি কর্পোরেট ওয়ার্ল্ড বলো বা যেখানেই বলো, বাঙালি খুব একটু, আমার মনে হয়, আমার যেটা মনে হচ্ছে যে বাঙালি খুব সেফ সাইডে থাকতে ভালোবাসে, নাম্বার 2 হয়ে থাকতে ভালোবাসে, এবং বাঙালিকেও লোকজন নাম্বার 2 হিসেবে ইউজ করতে খুব ভালোবাসে। মানে লিডার, মানে একটা সময় বাঙালি যেরকমভাবে গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীকালে দেখতে পাইনি, সমস্ত জায়গায় দিয়ে দেখেছি আমরা। তো পরবর্তীকালে আমরা দেখতে পাইনি। এটা একটা সব মিলিয়ে একটা অবক্ষয় তো বটেই। এবং এই যে যেটা শুভাশিসদা বললো, সত্যি তো বাঙালি ফুটবলার নেই আজকে। কম্পটনদারা যেটা বললো যে সব কিছুতে বেড়েছে, মানে ওখানে গিয়ে দেখো এখনও ভিএন বসছে, এখন আগে হয়তো একটা সানাইয়ের একটা বাজিয়ে দিত, এখন হয়তো গিয়ে লাইভ ব্যান্ড গিয়ে প্রোগ্রাম করে, এরকম মানে হইচইটা অনেক বেড়ে গেছে সব কিছু নিয়ে। কিন্তু আসল যে সোলটা, যে কোরটার কথা আমরা ভাবি বা বলি, সেটা ভীষণভাবে সব দিক দিয়ে কমে গেছে। এটা হতে বাধ্য। তুমি যত মানুষ পড়বে কম, জানবে কম, চারপাশটা বদলাবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ, মানুষের রুজির থাকবে, যত স্ট্রাগল থাকবে, তত আস্তে আস্তে এটা তার সংস্কৃতি, তার শিক্ষা, তার সাহিত্য, সব কিছুর উপর প্রভাব পড়তে বাধ্য, আমার মনে হয়। বাংলা ভাষার সংকটে অনিলবাদা বললেন, আমার বাঁ পাশে বসে আছেন জয় গোস্বামী। মানে আমার একটা খুব পছন্দের কবিতা, সকলেরই পছন্দের, হৃদি ভেসে যায়। এই একটা কবিতায় আমার সারা জীবনে যা লিখেছি তার মধ্যে মনে আসে, তাইটাই বলি। হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে, হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা, পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছো অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। আজ শ্রাবণে বাতাস বুকে কে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়, কাজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এখন সুরে গায়, কাজ বর্ষা নামলো সারা
আকাশ আমার পায়ে। দ্বিতীয়বার গাইছেন তখন প্রথম অন্তরার প্রথম লাইনটা এখন দ্বিতীয়বার গাইছেন, তখন মেঘে একটা যে কাজটা করে এটা রেকর্ডে নেই, না রেকর্ডে ঠিক বলেছেন। কি অপূর্ব লাগলো, কি অপূর্ব লাগলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। অসম্ভব ভালো শ্রোতা জয়দার গান নিয়ে মানে অভূতপূর্ব, মানে অপূর্ব জ্ঞান। এরকম আমি বলি মাঝে মাঝে মজা করে যে গান মানে গান গোসাই বলা যায় ওনাকে। সিনেমা বা সিরিজ গোসাইও বলা যায়, মানে এত খুঁটিয়ে দেখেন এবং সমস্ত কিছু। অল্প জানি জয়দা সম্পর্কে, আমি মানে আনন্দবাজারের কোনো প্রাক্তন যারা কর্মী তাদের কাছ থেকে শুনেছিলাম জয়দা খুব খেতেন না, কিন্তু খেতে নাকি ভালোবাসতেন। প্রত্যেকদিন ক্যান্টিনের সামনে গিয়ে মেনু চার্টটা পড়তেন, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ, আমি ওই ক্যান্টিনের সামনে গিয়ে প্রত্যেক দিন মেনু চার্ট পড়তাম। মেনু চার্ট পড়ে 2 টোস্ট আর 1 কাপ চা নিয়ে টেবিলে বসতাম। অনিলাবুধার সঙ্গে একটা কাজ করেছিলাম, কৃষাণু যে একটু আগে বলা হচ্ছিল, যেটা কৃষাণু 11। হ্যাঁ, তো আর একটা কৃষাণু বলেও করেছিলাম, সেটা মজার ঘটনাটা এটা। হ্যাঁ, সেখানে আমি জীবন চক্রবর্তীর পাঠ করেছিলাম, মানে জিপ যাকে বলা হতো, ইস্টবেঙ্গলের রিক্রুটার, যেটা বলছিল। তা সেখানে করেছি। এবার পাড়া করে তো রিলিজ হয়ে গেছে, খুব প্রচুর মানুষ দেখেছে ঠেকেছে। এবার ইস্টবেঙ্গলের এক দঙ্গল ছেলে, তারা ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, এরকম আমাকে ধরেছে, পাড়ার ছেলে। তারা যে এতটা ইস্টবেঙ্গল জানতাম না। এবার বলছে, লোকাদা আমাদের তো দল, জাতীয় লীগ, আইএসএল কিছুই আমরা পাচ্ছি না, আমরা একটু প্রচার করব, তুমি একটু এসো, আমাদের দলকে চাঙ্গা করতে হবে, একটা ভিডিও করব। আমার চল, বা একদম। এবার মাঠে গেলাম, ওর নেট টেট লাগিয়ে টাগিয়ে ক্যামেরা রেডি করে যা যা বলতে হয় ইস্টবেঙ্গলকে জেতানোর জন্য, যা যা বলতে হয়, হ্যাঁ, দর্শকদের যাতে আরো মাঠে মুখে করা যায়, যা যা বলতে হয় বললাম। বলার পরে বললাম, দারুণ হয়েছে লোকাদা, মানে এবার যা হবে না, তুমি দেখো না। আমি কিন্তু মোহনবাগান। হ্যাঁ হ্যাঁ, আমি বাঙাল মোহনবাগানি আর কি। আর একটা বলি, ওই শুটিংয়ের যে অভিজ্ঞতার কথা এই এক্ষুনি মনে পড়লো। এই কিছুদিন আগে এই শ্যামবাজারে একটা শুটিং করছিলাম, সেখানে বাবা আর ছেলে কলকাতা একটা গাড়ি কিনতে এসছে। তা কিনতে এসে দুজনে হাঁটছে, নতুন। ছেলে তো কখনোই আসেনি, ও 2-1 ওই গাড়ির পার্টস কিনতে এসেছিল। এবার আসতে ওরা যাচ্ছে একটা জায়গা দিয়ে, গলি টলি দিয়ে যেতে যেতে হঠাৎ ওর মায়ের গয়না বিক্রি করা টাকা নিয়ে এসেছিল গাড়িটা কিনবে বলে। সেটা একটা পোটলার মধ্যে ছিল। সেটা একজন সুবেশা মহিলা দাঁড়িয়েছিল, তাকে দেখে আমার ছোট ছেলে একটু অন্যমনস্ক হয়েছে। পেছন থেকে ওরই এক সহযোগী চোর, সে ধাক্কা মেরে ওটা নিয়ে পালিয়ে গেছে। এবার আমরা দৌড়চ্ছি চোরের পেছনে, দৌড়ে শ্যামবাজার গলি টলি দিয়ে যাচ্ছি। হঠাৎ এবার চোর বলছি, হঠাৎ করে একটি ছেলে, ও একটা ব্যাট হাতে কোথায় যাচ্ছিল খেলতে বোধ হয়, চোর নিয়ে না, চোর। হ্যাঁ, কি হয়েছে দাদা বলে ও আমার সঙ্গে দৌড়চ্ছে ব্যাট হাতে নিয়ে, চোর। এবার আমার তো ক্যামেরা ধরো আরো 100 মিটার দূরে দাঁড়িয়ে আছে, আর উপরে ড্রোন, চোর আমার রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। এবার আমি ক্যামেরা ক্রস করে দাঁড়িয়ে পড়েছি। কি দাদা, কোথায় চোর? হ্যাঁ, কি কোথায়? বলি চোর, নয় ক্যামেরা চলছে। এমন সে এত মজা পেয়েছে, তো সে নিজে লজ্জা পেয়ে গেছে। আর আমাদের মনে হয় কি রে ভাই, সত্যি মেরে, মানে ব্যাটটা যদি আমি যাকে তাড়া করেছিলাম মেরে তাদের পুরো মাথা ফেটে যেত আর কি। ও মানে দাদা কোথায়, কি হলো? হ্যাঁ, এটা খুব মজা। উত্তেজিত হয়েছে, তার কারণ হচ্ছে ওর কাছে বলটা ছিল না, ও তো শুধু ব্যাট নিয়ে ঘুরছে, ভাবলো ওখানে গিয়ে যদি একটু পেটাতে পারি। আচ্ছা, তো শ্রীতমাদি, সবাই তো ছোটবেলার গল্প বললেন, তো তোমার এখনকার পয়লা বৈশাখটা কিরকম কাটে? মানে এখন তুমি কি করো পয়লা বৈশাখের দিনে? এখন সত্যি পয়লা বৈশাখ বলে আমার আর কিছু নেই, তার কারণ 2012 থেকে বাড়ির বাইরে থাকি। তো আমারও যা পয়লা বৈশাখ কেটেছে সেটা একেবারেই পুরোটাই মায়ের সাথে। ছোটবেলাতে ওই আর নতুন জামা, যেটা রূপঙ্করদা বললো, একদমই স্নান করে উঠে গায়ে নতুন জামাটা দিতে হবে। তো ওই নতুন জামার জন্য একটা এক্সাইটমেন্ট থাকতো। আর মায়ের সঙ্গে ওই মা গয়নার দোকানে হালখাতা করতে যেত, শাড়ির দোকানে হালখাতা করতে যেত। তো সেইখানে মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার ওই সেম, বাট মানে যবে থেকে বাড়ির বাইরে বাড়ি ছেড়েছি তারপর থেকে পয়লা বৈশাখটা সেইভাবে কখনোই হয়নি। যখন বাড়ি যেতাম তখন হতো, আর এখন তো মার বেঁচেই নেই। তো মানে
এখন জাস্ট আমি বাড়িতেই বসে আর 5টা দিন যেভাবে কাটে, এখন পয়লা বৈশাখে মানে নতুন জামা আর কিনি না, নিজের জন্যও ইচ্ছে করে না। যতদিন মা ছিল সব হতো, এখন আর 5টা নর্মাল দিনের মতনই কাটে। এখন পয়লা বৈশাখ নিয়ে সত্যি আর এক্সাইটমেন্টটা নেই, মানে আর কিছু করে না, কাজ করে না। মা ওটা মায়ের সঙ্গেই সবটা ছিল, তো ওই রকমই। বৈশাখ মাস পড়লেই যার কথা সবচেয়ে বেশি করে মনে হয়, জয়দা কবি বসে আছেন রবীন্দ্রনাথ। কটা দিন বাদেই 25শে বৈশাখ, সেই বৈশাখ। তো এই সময়টা মানেই হচ্ছে চারিদিকে রবীন্দ্রসঙ্গীতের একটা আবহাওয়া, রবীন্দ্র কবিতার একটা আবহাওয়া। পয়লা বৈশাখ মানেই হচ্ছে বৈশাখ মাসে ওই মানুষটার পুজো করা, উনিই দেবতা আমাদের। যদি আমরা একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। রূপঙ্কর বাবু একটা রবীন্দ্রনাথের গান করুন না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই যে রূপঙ্কর বাবু যে গানটা গাইলেন, দেখতে না পাওয়ার গান, তো তা আমি দুটো লাইন বলছি, এটা দেখতে পাওয়ার লাইন। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানে সেই মেয়ে। এই কবিতাটা শুরু হচ্ছে কৃষ্ণকলি, আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলাম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি
পিঠের পরে লোটে, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আমি শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি? শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি? আখি পাতে বাড়ি দুলিবে কি? আমার তরে প্রিয় এমনি ভরসা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পরে প্রিয়। মোরে হাত খানি ধরে কহিলে হায়, মন দিয়ে মন ভোলা কি যায়? কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়। তুমি নাই বলে মোর সাথে, তাই কে বিরহ বরসাতে। তুমি নাই বলে মোর সাথে, তাই কে বিরহ বরসাতে। এত বারি ধারা আজ রাতে, অঝরে ঝরে প্রিয়। এমনি ভরসা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কে পরে প্রিয়, মনে কে পরে প্রিয়। আজকে আমাদের অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তোলার জন্য আমাদের সাথে রয়েছে তিলোত্তমা ট্রেলস, গ্রেস গোমস দত্তের দ্বারা পরিচালিত। এটি একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। এছাড়াও আমাদের সাথে রয়েছে ফোরেজ। ফোরেজ কথার অর্থ হলো সংগ্রহকারী অথবা যারা সংগ্রহ করে। তাদের তরফ থেকে আজকে আমাদের অতিথিদের জন্য রয়েছে লিচু ফুলের মধু। এর পাশাপাশি আমাদের সাথে রয়েছে পরিবেশ। এরা বিগত বহু বছর ধরে পরিবেশ সংরক্ষণের কাজে নিয়োজিত। এদের প্রধান এবং মূল উদ্দেশ্য হলো শিশু এবং মায়ের স্বাস্থ্য এবং উন্নয়ন নিয়ে কাজ করা। এছাড়াও সুন্দরবনের অরণ্য বাঁচাও প্রকল্পের সাথেও এরা যুক্ত। বিলং টু বাংলার জার্নি শুরু হলো। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ও ইনস্টা পেজকে ফলো করে আমাদের কাজ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের প্রত্যাশা থাকবে, আশা থাকবে জয়দীপদার কাছে বা এই চ্যানেলের কাছে যে বাঙালির সংস্কৃতি যেটা এর মূল মোটো, সেইটা যাতে এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হতে পারে। মানে সেটাই আমাদের বাঙালি হিসেবে, এর থেকে বেশি তো আর কিছু চাওয়া হতে পারে না আজকে পয়লা বৈশাখের দিন।